সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায় পদের ব্যক্তার্থ ও জাতার্থের সম্পর্ক। আজকে আলোচনার শেষে তোমরা শিখতে পারবে পদের ব্যক্তার্থ ও জাতার্থের মধ্যে কী সম্পর্ক রয়েছে। ব্যক্তার্থ ও জাতার্থের মধ্যে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম। পদের ব্যক্তার্থ ও জাতার্থের মধ্যে কী সম্পর্ক রয়েছে এবং এই ব্যক্তার্থ এবং জাতার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম তোমরা শিখতে পারবে। শিক্ষার্থীরা, এর পূর্বের ক্লাসে আমি তোমাদের পদের ব্যক্তার্থ কি ও জাতার্থ কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়ই। তোমরা খেয়াল করো, এর আগের ক্লাসে আমি তোমাদের ব্যক্তার্থ জাতার্থের স্বরূপ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং ব্যক্তার্থের স্বরূপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তখনও একটা সামান্য ধারণা দিয়েছিলাম যে এর মধ্যে একটা সম্পর্ক রয়েছে। পদের ব্যক্তার্থ এবং জাতার্থের মধ্যে সম্পর্ক রয়েছে কারণ একই পদের মধ্যে ব্যক্তার্থ ও জাতার্থ উভয়ই বিদ্যমান থাকতে পারে। একই পদের মধ্যে পরিমাণ এবং গুণ উভয়ই উল্লেখ থাকতে পারে। একই পদের মধ্যে পরিমাণ এবং গুণ উল্লেখ বিদ্যমান থাকায় এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা হচ্ছে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি ঘটে। এই সম্পর্কের জন্য ব্যক্তার্থ এবং জাতার্থের মধ্যে একটা হ্রাস বৃদ্ধি ঘটে থাকে। এই হ্রাস বৃদ্ধির সম্পর্ককে যুক্তিবিদ্যায় 4 ভাগে প্রকাশ করা যেতে পারে। ব্যক্তার্থ এবং জাতার্থের মধ্যে যে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়ম, এই নিয়মটা আমরা 4 ভাগে প্রকাশ করতে পারি। প্রথমত ব্যক্তার্থের দিক থেকে, দ্বিতীয়ত জাতার্থের দিক থেকে। ব্যক্তার্থের দিক থেকে পদের ব্যক্তার্থ বৃদ্ধি পেলে জাতার্থ হ্রাস পায়, পদের ব্যক্তার্থ হ্রাস পেলে জাতার্থ বৃদ্ধি পায়। এটা হচ্ছে পদের ব্যক্তার্থের দিক থেকে, অর্থাৎ সংখ্যা বা পরিমাণের দিক থেকে। আবার জাতার্থের দিক থেকে, অর্থাৎ গুণের দিক থেকে পদের জাতার্থ বৃদ্ধি পেলে ব্যক্তার্থ হ্রাস পায়, পদের জাতার্থ হ্রাস পেলে ব্যক্তার্থ বৃদ্ধি পায়। এই 4টি নিয়ম এখন আমরা দুটো বৃত্ত এঁকে ব্যক্তার্থ ও জাতার্থের এই বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির নিয়মকে ব্যাখ্যা করব। আমরা দুটি বৃত্ত এঁকে ব্যক্তার্থ এবং জাতার্থের এই হ্রাস বৃদ্ধির নিয়মকে ব্যাখ্যা করব। সবচেয়ে ছোট বৃত্তের মধ্যে রয়েছে সকল সৎ মানুষ। এখানে সকল সৎ মানুষের সংখ্যা কম, কারণ এই জগতে অসৎ মানুষও রয়েছে। সকল সৎ মানুষ বলতে আমরা কিছু সংখ্যক মানুষকে বুঝে থাকি, সকল মানুষকে বুঝি না। যদি
কিন্তু সৎ মানুষ রেখে বাদ দিলে অসৎ মানুষও আছে। আমরা এখানে সকল সৎ মানুষের কথা বলছি। পরিমাণের সংখ্যা কম, পরিমাণের সংখ্যা কম, কিন্তু সকল সৎ মানুষের যথার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। এখানে সকল সৎ মানুষ এর পরিমাণ বা সংখ্যা কম, কিন্তু যথার্থ হচ্ছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা। এই তিনটি হচ্ছে যথার্থ বা গুণ। ব্যক্তার্থ কমছে, যথার্থ বেড়েছে। দ্বিতীয় বৃত্তের মধ্যে রয়েছে সকল মানুষ। সকল মানুষ, এখানে সকল মানুষ বলতে সৎ মানুষও রয়েছে, আবার অসৎ মানুষও রয়েছে। সকল মানুষকে বোঝানো হয়েছে। ব্যক্তার্থ কিছুটা বেড়েছে, পরিমাণ বেড়েছে, কিন্তু যথার্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, যথার্থ হ্রাস পেয়েছে। ব্যক্তার্থ সকল মানুষ সংখ্যা বেড়েছে, পরিমাণ বেড়েছে, কিন্তু গুণের দিক কমেছে। এখানে সততা গুণটি নেই, সততা গুণটি নেই, শুধু জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি রয়েছে। এই দুটি হচ্ছে সকল মানুষের যথার্থ। আবার সবচেয়ে বড় বৃত্তের মধ্যে রয়েছে সকল প্রাণী। সবচেয়ে বড় বৃত্তের মধ্যে রয়েছে সকল প্রাণী। এখানে সকল প্রাণীর ব্যক্তার্থ হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি। সকল প্রাণীর ব্যক্তার্থ বা পরিমাণ হচ্ছে বেশি। সৎ মানুষ, অসৎ মানুষ, সকল মানুষ এর চেয়ে সকল প্রাণীর ব্যক্তার্থ পরিমাণ বেশি। কারণ শুধু মানুষই নয়, মানুষ ছাড়াও জগতে অন্যান্য অনেক প্রাণী রয়েছে। এখানে সকল প্রাণীর কথা বলা হয়েছে। সকল মানুষের ব্যক্তার্থ সবচেয়ে বেশি, সকল মানুষের পরিমাণ বা সংখ্যা বেশি, কিন্তু সাথে সাথে যথার্থ বা গুণ কমে গিয়েছে, গুণ হ্রাস পেয়েছে, যথার্থ হ্রাস পেয়েছে। শুধু জীববৃত্তি রয়েছে। সকল প্রাণীর ব্যক্তার্থ পরিমাণ বেশি, কিন্তু যথার্থ শুধু জীববৃত্তি। গুণ রয়েছে শুধু জীববৃত্তি, যথার্থ শুধু জীববৃত্তি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পদের ব্যক্তার্থ বৃদ্ধি পেলে যথার্থ হ্রাস পায়। পদের ব্যক্তার্থ আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, কিন্তু যথার্থ হ্রাস পেয়েছে। সকল প্রাণীর ব্যক্তার্থ বেশি, কিন্তু যথার্থ জীববৃত্তি। আবার দ্বিতীয় নিয়মটি হচ্ছে পদের ব্যক্তার্থ হ্রাস পেলে যথার্থ বৃদ্ধি পায়। পদের ব্যক্তার্থ হ্রাস পেলে যথার্থ বৃদ্ধি পায়। ব্যক্তার্থ হ্রাস পেলে যথার্থ বৃদ্ধি পায়, আবার পদের ব্যক্তার্থ বৃদ্ধি পেলে যথার্থ হ্রাস পায়। এভাবে বিপরীত ক্রমে একটি বৃদ্ধি পেলে অপরটি বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব পদের যথার্থের দিক থেকে কিভাবে যথার্থ বৃদ্ধি পেলে ব্যক্তার্থ হ্রাস পায়, যথার্থ বৃদ্ধি পেলে ব্যক্তার্থ হ্রাস পায়। গুণ বৃদ্ধি পেলে সংখ্যা বা পরিমাণ কমে যায়। সবচেয়ে বড় বৃত্তের মধ্যে রয়েছে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা। এখানে যথার্থ বেশি, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা, কিন্তু সাথে সাথে ব্যক্তার্থ কমে গিয়েছে। ব্যক্তার্থ হয়েছে শুধু সকল সৎ মানুষ। সকল সৎ মানুষ, এখানে সকল প্রাণীর রয়েছে জীববৃত্তি,
তারপরে মানুষের রয়েছে বুদ্ধিবৃত্তি, সৎ মানুষের রয়েছে সততা। এখানে জাতর্থ বেড়েছে কিন্তু ব্যক্তর্থ কমেছে, সকল সৎ মানুষ হয়েছে। আবার জাতর্থ যেমন জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি হ্রাস পেয়েছে, সাথে সাথে ব্যক্তর্থ বৃদ্ধি পেয়েছে, সকল মানুষ। জাতর্থ হ্রাস পেয়ে হয়েছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখানে সততা বাদ পড়েছে, সৎ মানুষ ছাড়া সকল মানুষকে দেখানো হয়েছে। তাই জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি জাতর্থ হ্রাস পেয়ে ব্যক্তর্থ বেড়েছে, সকল মানুষ। আবার ছোট বৃত্তের মধ্যে রয়েছে জীববৃত্তি। জীববৃত্তি এখানে জাতর্থ আরো কমেছে, জাতর্থ কমে ব্যক্তর্থ বেড়েছে, ব্যক্তর্থ হয়েছে সকল প্রাণী। সকল প্রাণীর ব্যক্তর্থ সংখ্যা বা পরিমাণ সবচেয়ে বেশি। সকল প্রাণীর ব্যক্তর্থ হচ্ছে, সকল প্রাণীর সংখ্যা বেশি এবং গুণ কম, জাতর্থ কম। জাতর্থ হয়েছে শুধু, রয়েছে শুধু জীববৃত্তি সবচেয়ে কম। এখানে ধীরে ধীরে জাতর্থ হ্রাস পেয়েছে, ব্যক্তর্থ বৃদ্ধি পেয়েছে। ঠিক বিপরীতভাবেও এরকম হয়েছে। এখানে ব্যক্তর্থ হ্রাস পেয়েছে, জাতর্থ বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছ পদের ব্যক্তর্থ এবং জাতর্থের বিপরীত কর্মে কিভাবে হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, ব্যক্তর্থ এবং জাতর্থের হ্রাস বৃদ্ধি কিভাবে হয়। এখন আমরা একটা সমীকরণের মাধ্যমে ব্যক্তর্থ জাতর্থের হ্রাস বৃদ্ধি দেখাবো। প্রথম সমীকরণটি হবে মানুষ যোগ অন্যান্য প্রাণী। মানুষের সাথে অন্যান্য প্রাণী যুক্ত হয়েছে সব প্রাণী। মানুষ যোগ অন্যান্য প্রাণী, মানুষের সাথে অন্যান্য প্রাণী যুক্ত হয়েছে সব মানুষ। কাজেই প্রমাণিত হয় যে পদের ব্যক্তর্থ বাড়লে জাতর্থ কমে যায়। মানুষ এবং অন্যান্য প্রাণী একত্রিত হয়েছে সকল মানুষ। এখানে সকল মানুষের ব্যক্তর্থ বেশি। সকল প্রাণী, মানুষ এবং অন্যান্য প্রাণী যুক্ত হয়েছে সকল প্রাণী। মানুষের সাথে অন্যান্য প্রাণী যুক্ত হয়েছে সকল প্রাণী। এখানে সকল প্রাণীর ব্যক্তর্থ বেশি, জাতর্থ কম। সুতরাং আমরা বলতে পারি পদের ব্যক্তর্থ বৃদ্ধি পেলে জাতর্থ হ্রাস পায়। দ্বিতীয় সমীকরণ হবে সকল মানুষ। এ থেকে বাদ দেব সকল অসৎ মানুষ। সকল মানুষ থেকে সকল অসৎ মানুষ বাদ দিলে থাকবে সৎ মানুষ। সকল মানুষ থেকে সকল অসৎ মানুষ বাদ দিলে থাকে সকল সৎ মানুষ। সুতরাং প্রমাণিত হয় যে ব্যক্তর্থ কমলে জাতর্থ বেড়ে যায়। সকল মানুষ থেকে সকল অসৎ মানুষ, সকল মানুষ থেকে সকল অসৎ মানুষ বাদ দিলে থাকবে সকল সৎ মানুষ। এখানে সৎ মানুষের জাতর্থ বেশি, ব্যক্তর্থ কম। সুতরাং আমরা বলতে পারি ব্যক্তর্থ কমলে জাতর্থ বেড়ে যায়, ব্যক্তর্থ কমলে জাতর্থ বেড়ে যায়। দ্বিতীয় সমীকরণ জাতর্থের দিক থেকে সমীকরণ হবে, জাতর্থের দিক থেকে সমীকরণটি হবে এভাবে:
জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি এর সাথে সততা যুক্ত হয়েছে সকল সৎ মানুষ। জীববৃত্তি বুদ্ধিবৃত্তি এর সাথে সততা যুক্ত হয়েছে সকল সৎ মানুষ। এ থেকে প্রমাণিত হয় যে পদের জাতর্থ বাড়লে ব্যক্তর্থ কমে যায়। জাতর্থ বাড়লে ব্যক্তর্থ কমে যায়। শেষেরটির সমীকরণ হবে বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি সকল মানুষ। এ থেকে বাদ যাবে বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি ও জীববৃত্তি থেকে বাদ যাবে বুদ্ধিবৃত্তি, থাকবে শুধু জীববৃত্তি। সকল প্রাণী জীববৃত্তি সকল প্রাণী, সকল প্রাণীর মধ্যে জীববৃত্তি গুণটি থাকবে। এ থেকে প্রমাণিত হয় যে পদের জাতর্থ কমলে ব্যক্তর্থ বেড়ে যায়। পদের জাতর্থ কমলে ব্যক্তর্থ বেড়ে যায়। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।